ব্যান্ড সিঙ্গার হওয়ার স্বপ্নটা কখন থেকে? ব্যান্ডটা তো অন্য কারণে আসে, গায়ক হওয়ার ইচ্ছে বা রাস্তা বলবো কোনোটাই ছিল না, কিন্তু জীবন এমনভাবে এমন একটা মোড়কে এনে দেয় যে যেখানে এই গান গাওয়া ছাড়া নিজের কথা বলার মতো অন্য কোনো রাস্তা ছিল না। আচ্ছা, এই মঙ্গল যদি গায়ক না হতো তাহলে কি হতো? বাঁকুড়াতে যে ব্যান্ড কালচারটা, এটা যে এখন মানে কমে যাচ্ছে, এটা নিয়ে যদি তুমি কিছু বলো। ভালো তো, কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি কম। শুনতে খুব ভালো লাগছে, কমে যাচ্ছে, এইটা যেন কোনোদিন না শুনতে হয়েছে, শেষ হয়ে গেল। নমস্কার, আমি সৌরভ, আপনারা দেখছেন আমাদের পডকাস্ট টক টু ইনফিনিটি। আজ আমাদের সাথে আছে এক অসাধারণ সিঙ্গার, পারফর্মার এবং মিউজিক আইকন, যার গান আজ আমাদের অনেক মানুষের প্লেলিস্টে জায়গা করেছে। স্বাগত জানাই মঙ্গলদীপ চন্দ ওরফে মঙ্গলদা। নমস্কার, আমি মঙ্গলদীপ। আচ্ছা, তোমাকে আমার প্রথম প্রশ্ন দাদা, যে ছোটবেলার থেকে কি তুমি এটা ভেবেছিলে যে গান নিয়ে কিছু একটা করবে বা এই পথেই এগোবে? সেটা তো এখনো ভাবিনি, ছোটবেলা থেকে না, এখনো ভাবছি যে কি করা উচিত। মেনলি যেটা ইচ্ছে ছিল ছোটবেলা থেকে ক্রিকেটার হবো, ক্রিকেট খেলবো। তো গান গাওয়াটা হঠাৎ করে একটা অনুষঙ্গ হিসেবে জুড়ে যায় এবং এটা আমার জীবনের সাথে কি বলবো যে একটা পরিপূর্ণ রূপরেখা নিয়ে নিলে যেদিকে আমি যেতে পারি, গান গাওয়া। এবার তার পেছনেও অনেক রকম ইতিহাস আছে, আমি সেটা আলোচনা করব। তবে গান গাওয়ার ইচ্ছে ছিল, এমন না যে ইচ্ছে ছিল না। আচ্ছা, আর গানটা যে তুমি প্রথম থেকে কি শিখেছিলে না প্রথমে নিজেই? না, প্রথম থেকে শেখা হয়নি, অনেক পারিবারিক কারণেই শেখা হয়নি। বাট আমার বাড়িতে সবাই গান বাজনা খুব ভালোবাসে, আমার বাবা গান বাজনা খুব ভালোবাসে এবং আমার মা নিজে রবীন্দ্রসঙ্গীত গাইতেন। অতএব গানটার যে বিরোধিতা করবার মতো বাড়িতে কেউ ছিল না, সো পরে শিখেছি। ব্যান্ড সিঙ্গার হওয়ার স্বপ্নটা কখন থেকে? ব্যাপারটা হচ্ছে যে ব্যান্ড জাতীয় বা অন্য কোনো জাতীয় বলে তো কোনো ধরন হয় না, এটা এক একটা জনার, মানে এক একটা ধারা মিউজিকের। এবার ব্যাপারটা হচ্ছে গায়ক হওয়াটা মূল। ব্যান্ডটা তো অন্য কারণে আসে, গায়ক হওয়ার ইচ্ছে বা রাস্তা বলবো কোনোটাই ছিল না, কিন্তু জীবন এমনভাবে এমন একটা মোড়কে এনে দেয় যে যেখানে এই গান গাওয়া ছাড়া নিজের কথা বলার মতো অন্য কোনো রাস্তা ছিল না। অতএব এবার সিনেমার গান যদি হয় বা অল্টারনেটিভ মিউজিক, যেগুলোর জন্য প্রডিউসার থাকে, অনেক টাকা ঢালবার লোক থাকে, এইগুলো করতে গেলে তো আমি আমার নিজের কথা বলতে পারবো না, সেখানে বিনোদনের জায়গা হয়ে যাবে। প্রেমিক প্রেমিকা নাচ করবে বা কোথাও একটা ঘুরতে গিয়ে ভালো শুট হবে, সেরকম সেখানে তুমি আমার জীবনের গল্প বলতে পারবো না। জীবনের গল্প বলবার জন্য আমি ছোটবেলা থেকে যাদেরকে ইন্সপিরেশন হিসেবে দেখেছি বা যাদের লড়াই নিজের জীবনে কাজে লাগিয়েছি, যাদের লড়াই থেকে কিছু মানে বহু কিছু জিনিস আমি পেয়েছি, সেখানে বুঝতে পেরেছি যে মৌলিক গান বাজনা, যে গান বাজনা আমি নিজে তৈরি করবো, আমার কথা বলবো, সেটা ব্যান্ডকেই দেখেছি বা সোলো আর্টিস্ট হিসেবে কিছু লোক আছে। বিদেশি মানুষজনকে দেখলে বেশি আছে, আমাদের এখানেও আছে এবং পশ্চিমবাংলাতেও আছে, তবে তার খুব কম, মানে হাতে গোনা কয়েকজন। তো তবুও তাদেরকে দেখে তো একটা অনুপ্রেরণা পাওয়া যায়, সেখান থেকেই ব্যান্ডে গান গাইবো বা একটা যৌথ সঙ্গীত হবে, এটা একটা ইচ্ছে ছিল। তবে এই ব্যান্ড ব্যাপারটা এখন যে চলে তা নয়, এটা চৈতন্যদেব প্রথম শুরু করেছিলেন, যে চারিদিকে গিয়ে লোকজন মিলে হই হই করে গান গাইবো। আমি মনে করি ব্যান্ডটা তখন থেকেই শুরু। এটা আমার ব্যক্তিগত মতামত, এবার কেউ ভিন্ন মত দিতেই পারে। তার জন্য ব্যান্ড ব্যাপারটা, যেখানে যৌথভাবে একসাথে আমরা আমাদের গল্প বলতে পারবো বা আমাদের সমাজের কথা বলতে পারবো, তার জন্য ব্যান্ড মিউজিক। দাদা, তোমার এই প্রথম যে স্টেজ পারফরমেন্স, এটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? প্রথম স্টেজ পারফরমেন্সের এক্সপিরিয়েন্স সবারই একটু ভয় ভয় থাকে। তবে আমার গান বাজনার দিক ছেড়ে যদি আমি বলি, যে গান গাইতে ওঠা বাদ দিয়ে আমি কিন্তু আগে নাটক করেছি। ছোটবেলায় স্কুলে নাটক করেছি, পাড়ার নাটক করেছি। আমার জেঠুর বাড়ির ওখানে ওইদিকে পাড়াতেও নাটক হতো, প্রতি বছর করেছি। তো সেক্ষেত্রে মঞ্চে আমি আগে উঠেছি, বাট এই গান গাইতে মঞ্চে যখন প্রথমবার উঠেছিলাম, তখন প্রথম স্টেজ তো একটু ভয় ছিলই, কিন্তু আনন্দও ছিল যে একটা কিছু করতে পারছি এবং একটা জেদও ছিল যে করে দেখাবো। অতএব নাটকের মঞ্চ, মানে মঞ্চে আমি আগে যেহেতু উঠে গেছি, অতটাও ভীতু আমি ছিলাম না, অতটাও ভয় আমি পাইনি। তবে ভয় তো অবশ্যই পাই, এখনো প্রত্যেকটা মঞ্চে ওঠার আগে একবার করে ভয় পাই। দেখে হয়তো সবাই বুঝতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে ভয় তো থাকে। এটা এভরিবডি, মানে বিরাট কোহলিও ব্যাট করতে নামার আগে ও ভাবে যে আজকে আমি জিরোতে আউট হয়ে যাবো না। সো স্পোর্টসম্যান স্পিরিট, মানে এই ভয়টা থাকবেই, এবং এই ভয়টা কাজের প্রতি সম্মান বলে মনে করি, যে আমার যাতে ভুল না হয়। ধরো তোমার তো, তুমি বললে যে আগে তুমি নাটক করতে, তাহলে তোমার সেক্ষেত্রে স্টেজের যে শাইনেসটা থাকে সেটার থেকে তোমার একটু পজিটিভ ছিল যে হ্যাঁ চলো, এই ব্যাপারটা তো আমি আগেও করেছি মানুষের সামনে, যে
ইন্টারাক্ট করা বা সামথিং। ওটা একটা ডিফারেন্ট, ওটা প্রচন্ড স্ক্রিপ্টেড নাটক, যেহেতু আমাকে লাইন বাই লাইন আমাকে একজন লিখে দেবে, সেই কথা আমাকে বলতে হবে। কিন্তু আমার মঞ্চে আমি কি বলতে চাই বা আমি কেন বলবো, কাকে বলবো, কোথায় কি জিনিসকে উদ্দেশ্য করে বলবো, এই টোটাল মানে পুরো মতামতটা আমার ব্যক্তিগত। আমি কিভাবে বলতে চাই সেটা আমার কাছে। সো এখানে অনেকটা পলিশড হয়ে যেতে হয়, মানে নিজেকে অনেকটা তৈরি করে পর যেতে হয়। ওখানে অলরেডি তোমাকে অনেকটা তৈরি করে দেওয়া হয়। তো এটা একটু চাপ তো বটেই, ওই নাটক করার চেয়ে মঞ্চে গান গাওয়াটা একটু আমার কাছে একটু চাপের বটেই। তবে এই চাপটা আস্তে আস্তে পেতে 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 এখন খুব স্বাভাবিক মনে হয়। তবে ভয় একটা থাকে, এটা খুব স্বাভাবিক। দাদা, তোমার এই মিউজিক ক্যারিয়ারে তোমার ফ্যামিলি কতটা সাপোর্ট করেছে ছোটোর থেকে? পুরোটাই। যেমন একটু বলো। প্রথমত হচ্ছে আমার ফ্যামিলি বলতে আমার বাবা মা, এটাই আমি ছোটবেলা থেকে জানতাম। বাট পরবর্তীকালে যখন গান বাজনা করতে আসি, আমাদের একটা বিরাট বড় পরিবার আছে। আমাদের ব্যান্ডের একটা নাম আছে, তুমি হয়তো জানবে, স্বার্থপর। আমাদের ব্যাক এন্ড একটা টিম আছে যার নাম হচ্ছে স্বার্থহীন। যে টিমটা আমাদের ব্যাক এন্ড কাজ করে, তারা বিনা পারিশ্রমিকে এত খাটতে পারে এবং আমাকে এত এনার্জি দিতে পারে যে আমি কিছু করছি বলে মনে হয় না। তো এইরকম একটা পরিবার আমি পেয়েছি এবং প্রত্যেকে সাপোর্টিভ। আমি কিছু না করবো, আমি যদি বলি যে এটা করবো না, না 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 তুমি ওটা করো, এরকম ভাবে গেজিয়ে একটা আমাকে করতেই হবে এরকম, প্লাস আমাকে চাপ দিয়ে এটা করানো ওটা করানো, এরকম যে সবাইকে পেয়েছি আমি লাকি না। আর আমার বাবা মা না থাকলে আমার গান বাজনা করা হতো না। সো প্রত্যেকটা মুহূর্তে হেল্প করেছে এবং প্রত্যেকটা মুহূর্তে সাপোর্ট করেছে। পড়াশোনার থেকেও বেশি এটা করতে বলেছে। তো এটা ছোট থেকেই ফুল সাপোর্ট পেয়েছি। দাদা, ব্যান্ড মিউজিক আর এই সোলো পারফরমেন্স, এই দুটোর মধ্যে সব থেকে বড় বিগ ডিফারেন্স যদি কি বলো? ব্যান্ড মিউজিক আর সোলো পারফর্ম দুই ধরনের, দুই মেরুর জিনিস। দুটোই গান গাওয়া, একটা হচ্ছে যৌথভাবে গান গাওয়া আর একটা হচ্ছে একা হয়ে গান গাওয়া। তো অবশ্যই ব্যান্ডের থেকে আমার কাছে সোলো পারফরমেন্সটা বেশি কষ্টকর। এখানে 5টা লোক বাজাচ্ছে, এটা এত আরামের জায়গা, আমি ঘুমিয়ে ঘুমিয়ে বাজিয়ে দেবো, মানে কোমায় চলে গেলেও আমরা ঠিক বাজাবো, একটা রিদমে চলে, একটা বডি ভাইবে চলে। এখানে আমাকে টোটাল বাজনাটাও নিজেকে বাজাতে হয়, অডিয়েন্সকেও নিজেকে কন্ট্রোল করতে হয় নিয়ে। তবে ব্যান্ডের সাথে সোলোর একটা জায়গায় সোলো আগিয়ে যায় আমার কাছে, যেখানে ব্যান্ডের সাথে হয়তো অনেক এমন আমার নিজের গান যেগুলো গাওয়া হয় না, সেখানে আমি সোলো পারফরমেন্স আমি তোমাদের সাথে গল্প করতে করতে গাইতে পারি। এইটা একটা ভালো। ব্যান্ডের সাথেও যে জিনিসটা হয় সেটা সোলোতে হয় না, যেখানে আমরা হাই এনার্জেটিক একটা পারফরমেন্স আমি যেটা করতে পারি সেটা আমি সোলোতে পারি না। তো প্রত্যেকের দুজন নিজের নিজের জায়গা আছে। ব্যান্ড পারফরমেন্সটা আমার কাছে খুব আনন্দের, সোলোটাও খুব আনন্দের, কিন্তু ব্যান্ডটাই যেহেতু আমরা যৌথভাবে হই হই করে করি, একটা টিমের মতো, একটা ঘরের মতো, সেখানে অনেক বেশি উৎফুল্লতা থাকে, অনেক বেশি এনার্জি থাকে। সোলো পারফরমেন্সে যে এনার্জি থাকে না সেটা নয়, এখানে ডিফারেন্ট এনার্জি কাজ করে। মানে আমি খুব লাফাঝাপা করছি, এটা যেমন একটা এনার্জি, আমি মেডিটেশন করছি, ধ্যান করছি, এটাও একটা এনার্জি। তো দুটো ডিফারেন্ট এনার্জি, দুজনেরই সমান ক্ষমতা আছে। আমি দুটোই এনজয় করি। তবে এখন দাঁড়িয়ে সোলোর থেকেও ব্যান্ড পারফরমেন্সটা আমি একটু বেশি এনজয় করি। সোলোটাও করি, মানে এটা যদি 90% হয়, এটা 100%। 10% এখানে কমে যায়, কারণ আমি আমার বন্ধুদেরকে তখন মিস করি। এটাই মানে তুমি বলছো যে একসাথে যখন আমরা গান করি একটা ফ্যামিলি হিসাবে, সেটা বেশি এনজয়। একদম। ওখানে গালিগালাজ হবে, এ ওকে ধমকাবে, ওর এর মনোমালিন্য হবে, এটা হবে, সেটা সোলো পারফরমেন্সে হয় না। এটা খুব ভালো লাগে। এবং একটা জায়গায় যখন কিস্তি খাস্তা না হচ্ছে, তাহলে ওই মজাটা হয় না, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে এটা হতেই হবে। এটা খুব রনেস একটা, ওর এটা ভাল লাগছে না, ও আমাকে বারবার, আমি সোলোতে গিটারটা যেমন ইচ্ছে বাজাচ্ছি, এখানে ড্রামার বলছে না ওটা ভাল লাগছে না, আরেকজন ভোকালিস্ট কিবোর্ডিস্ট বলছে এই হারমোনিটা হবে না, বেসিস্ট বলছে আমি এটা এখানে বাজাবো। তো এই ঝগড়াটার মধ্যে থাকি, এটাই তো সব থেকে ভালো। এবং ঝগড়াতেই সব থেকে বেশি বন্ধুত্বটা অটুট হয়। এই জন্য আমার ওইটা বেশি ভালো লাগে, কারণ ওখানে ঝগড়া বেশি, ঝামেলা বেশি। তোমার যে নতুন গান স্বাগতা, যেটা মানুষ এখন খুব ভালোভাবে নিচ্ছে, মানুষ পছন্দ করছে, তো এই স্বাগতাটাকে? স্বাগতা একটা চরিত্র, একটা ক্যারেক্টার। যেমন অঞ্জন দত্তের বেলাবোস আছে, নচিকেতা নীলাঞ্জনা আছে, লেনার্ড কোহেনের সুজান আছে, রূপম ইসলামের মানসী আছে, সেরকম আমার একটা চরিত্র ধরে নাও স্বাগতা। তবে তুমি যেটা বলছো যে স্বাগতাকে মানুষ স্বাগতা গানটাকে মানুষ ভালোবাসে বা স্বাগতাকে মানুষ ভালোবাসছে, এর থেকেও অনেক বেশি ভালোবেসেছে এরকম গানও আছে, যেটাও একটা চরিত্রের গান। আবার নতুন আরো একটা গান লিখেছি চোখ বলে, এই লাস্ট আমার লেখা পুরো কমপ্লিট গান, সেটাও মানুষ ভালোবাসছে। অপ্রকাশিত গান, যতজনকে শুনিয়েছি, 10 জন শুনিয়েছি, 10 জন ভালোবাসছে।
স্বাগতা হচ্ছে একটা ক্যারেক্টার। তুমি একটা মানুষ হিসেবে যদি ধরো, আমার একজন পুরনো বন্ধু যে আমাকে চিনিয়েছে প্রকৃতিকে কিভাবে ভালোবাসতে হয়, প্রকৃতির সাথে নিজেকে আত্মস্থ করতে পারো এবং প্রকৃতির কাছে গিয়ে আত্মসমর্পণ করতে পারো নিজেকে। আমরা যে বিশাল কিছু মনে করি নিজেকে, আমরা সেই, প্রকৃতির থেকে বড় কিছু হয় না, প্রকৃতির থেকে সুন্দর কিছু হয় না। এবং এটা আমি এখন প্রত্যেকটা মুহূর্তে, কালকেই আমি দুর্গাপুর যাচ্ছিলাম, কালকে আমি বাইকে একাই যাচ্ছিলাম, তো ফিরতে ফিরতে একটা জায়গায় দাঁড়িয়ে আমি 3খানা ছবি তুলেছি। আমি যেতে যেতেই আমি মানে এত ভালো লাগছিল যে আমি ওখানে 10 মিনিট দাঁড়ালাম, শুধুমাত্র আমি ওখানে 10 মিনিট দাঁড়িয়ে ছবি, মানে এইটুকু জিনিসটাই আমার তো প্রকৃতি এতটা কানেক্ট করিনি। প্রকৃতি ভালো লাগতো, বাট এতটা ভালোবাসতে শেখানোর একজন বন্ধু নাম স্বাগতা। এবং এই গানটাও, যে স্বাগতা গানটা, এটা যদি কখনো শুনেছো, বা নিশ্চয়ই শুনেছো, নইলে তুমি জানবে কি করে, দুজনকে ডেডিকেট করা, একটা হচ্ছে স্বাগতাকে আর একটা হচ্ছে প্রকৃতিকে। প্রত্যেকটা গানের স্বাগতা শব্দ বদলে যদি তুমি প্রকৃতি বসিয়ে দাও, তাহলে গানটার মানে একটা অন্য দাঁড়িয়ে যাবে। এটা কোনোদিন করে দেখো, তাহলে বুঝতে পারবে কেন এই গানটা। স্বাগতা তোমার চোখে অদ্ভুত এক মায়া, আলোর মাঝে আবছা হচ্ছে আমাদের দুটো ছায়া। এক্স্যাক্টলি, প্রকৃতি তোমার চোখে অদ্ভুত এক মায়া, আলোর মাঝে আবছা হচ্ছে আমাদের দুটো ছায়া। এবং অন্তরাতেও তাই, শান্ত হিমেল পরশে ঢাকা তোমার বাড়ির ছাদ। তুমি চোখ বন্ধ করে কাঞ্চনজঙ্ঘা ভাবো, কোন কাঁধে রাখি মাথা বলো, কোন হাতে রাখি হাত। এক্স্যাক্টলি, প্রকৃতিকে ডেডিকেট করা। এবং স্বাগত একটা ক্যারেক্টার, আমার একজন বন্ধু এবং একটা চরিত্র, যেটা আমি এস্টাবলিশ করার চেষ্টা করছি, যদি হয় কখনো। বাট এর থেকেও মানুষ বেশি ভালোবেসে, যেরকম অনেক গান আছে, কপিরাইট আছে, ভালোবাসা ভালোবাসা আছে, মায়ার বাদন আছে, এবার তুমি আছে। এবার তুমি তো প্রচুর মানুষ শুনেছে, এবং বাংলাদেশ বা বাইরে থেকেও প্রচুর মানুষ এত ভালোবেসেছে। এবার এই গানগুলো খুব আনএক্সপেক্টেড ওয়ে, মানে আমার খুব ব্যক্তিগত জায়গা থেকে লেখা, তো আমি কখনো চাইনি যে এই গানগুলো অনেক লোক শুনবে, মানে ইভেন কি এখনো, কারণ এগুলো আমার খুব পার্সোনাল জায়গা। তোমার সবচেয়ে প্রিয় মানুষটা বা প্রিয় জিনিসটা অন্য কারো কাছে থাকবে, এটা তোমার যেমন ভালো লাগবে না, এক্স্যাক্টলি আমারও মাঝে মধ্যে মনে হয়। বাট পরে গিয়ে দেখলাম যে গান তো ওরকম ভাবে হয় না, যত মানুষ চাইবে। তবে যদি 10 জনও শোনে, আমার এক্সপেকটেশন থাকে 100 জন শুনবে, তাহলে এবার যদি ওখান থেকে 1 লাখ শোনে, অলওয়েজ আমার এক্সপেকটেশনের 100 গুণ বেশি শোনে। একটা গান 100টা মানুষ শুনছে, মানে তুমি ভাবতে পারছো এই এত ব্যস্ততম জীবনে। সত্যি, আমার মিলিয়ন কোনোদিন চায় না। আমার 100টা লোক ডেডিকেটেডলি আমার গান শুনে এনাফ। 100টা লোক দাঁড়িয়ে তোমার কথা শুনবে না ডেডিকেটেডলি, আমার গান শুনছে, দ্যাট ইজ এনাফ। এবং তার থেকে বেশি লোক শুনছে, এটা আমার পরম পাওয়া। এবার ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। স্বাগতা তোমার চোখে অদ্ভুত এক মায়া, আলোর মাঝে আবছা হচ্ছে আমাদের দুটো ছায়া। স্বাগতা তোমার ঠোঁটে ভেজা ভেজা রাশি জল, স্বাগতা তোমার কান্না বলো কিভাবে বাসি ভালো। স্বাগতা তোমার স্বপ্নেই ফিরে ফিরে যেন আসি, স্বাগতা তোমার নীরবতা ঢাকো ঢাকো কান্না হাসি। স্বাগতা তোমার দুহাত জুড়ে প্রেমের পরশ মাখা, স্বাগতা তোমার জন্য এখনো 3টে হলদে গোলাপ রাখা। স্বাগতা তোমায় দেব আস্ত একটা পাহাড়, স্বাগতা তোমার চুলে কি অপরূপ বাহার। স্বাগতা তোমার কাছে বন্ধক রাখি প্রাণ, স্বাগতা তোমার জন্য পাঠালাম এ গান। আমরা সবাই দেখেছি রূপম ইসলামের সাথে পারফরমেন্স, তো এইটার এক্সপিরিয়েন্সটা যদি তুমি একটু শেয়ার করো। জীবনের সব থেকে শ্রেষ্ঠ এক্সপিরিয়েন্স হচ্ছে আমার জন্ম নেওয়া। এটা মনে হয় সবার জীবনে হওয়া উচিত, কিন্তু এটাকে আমরা ধরি না, এটাকে আমরা লিস্টের বাইরে রেখে দিই। আমরা সুস্থভাবে জন্মেছি, এটা আমাদের সব থেকে ভালো এক্সপিরিয়েন্স হওয়া উচিত। এবং তারপরে নিজের বাবা মাকে দেখতে পেরেছি, এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হওয়া উচিত। এই যে কথাটা বললে, এটা আমার আরেকটা জন্ম, তাহলে এটা আমার কাছে ঠিক ততটাই ইম্পর্টেন্ট প্রথম জন্মের মতো। অতএব আমি আমার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত এটা আমি মনে রাখবো। এবং এখানে আমার কোনো মানে বিরাট আমি কান্ডারি বা আহামরি আমি কিছু নয়, এই পুরো বড়ত্বাই জিনিসটাই হচ্ছে রূপমদার। রূপমদা ভেবেছে যে আমাকে ওইখানে ডাকা যেতে পারে বা আমাকে এই সুযোগটা দেওয়া যেতে পারে। তো এইটা অল ক্রেডিট গোজ টু মাই বস।
এখানে আমার কিছু নেই। এবং আমার এক্সপিরিয়েন্স যদি বলো, ওই যে বললাম মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমি এটা মনে রাখবো যে আমি যেমন একবার জন্মেছিলাম সেরকম আমি আরেকবার জন্মেছিলাম। আচ্ছা, এটা তুমি যদি একটু বলো যে এটা কি প্রি প্ল্যান ছিল না? মোটেও না, আমার তো মানে ভেতর ধুক 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 করছিল। এবার জানি না, আমার এরকম একটা ব্যাপার হয় যে মঞ্চের নিচে থাকলে, মানে ঘটনাটা হয়েছিল ব্যান্ড স্টর্মে আমার পারফরমেন্স ছিল, এবং এই সুযোগটা যারা দিয়েছিল তারা ফেস্টিভিটি ফ্যাক্টর, ওদেরকে ওটা থ্যাঙ্কস। আমার একটা সোলো পারফর্ম ছিল। তারপরে যখন ফসিলসের শো ছিল, আমি একদম পেছনে দাঁড়িয়ে, আমি ফসিলসের শো সব থেকে পেছনে দেখতে পছন্দ করি, একদম পেছনে, মানে যেখানে আমার পেছনে আর কেউ নেই, এটা আমার সব থেকে ভালো লাগে। এবার আমার কিছু বন্ধু বান্ধব ছিল, তারা তখন ওই বাইরে কোথাও ওটা গেছিল সিগারেট খেতে বা কিছু একটা, তো তখন আমাকে টেনে নিয়ে সামনে যায় এবং সামনে দাঁড়াই, হাসমুহানা চলছিল তখন। আমি যখন ফসিলস দেখি না, তখন আমি নিজের মধ্যে থাকি না, গাইতে গাইতে একটা উথাল ভাবে গাইছি, তখন রূপম দা ওই মাঝে গাইতে গাইতে আমাকে হাত দেখাচ্ছে, যে আমি তো ঘুরে দেখছি যে কাকে বলছে এটা, তখন বুঝতে পারিনি যে এরকম ভাবে ডাকছে। অত 11-12 হাজার লোক, তার মধ্যে ওই লেভেলের বড় মঞ্চ, যেখানে পশ্চিমবাংলার 6টা বড় ব্যান্ড পারফর্ম করেছে, মানে যারা সবচেয়ে নাম করা, তো সেই জায়গায় ডাকছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তখন দেখাচ্ছে বলছে মঞ্চে আয়, আমি গেছি, যখন মঞ্চে উঠে গেলে আবার তখন আমার ভয় কাজ করা বন্ধ করে। তার আগে পর্যন্ত দুঃখ দুঃখ করছিল, এবং গিয়েছি, সবার ভালো লেগেছে। রূপম দাকে আর কি ধন্যবাদ জানানোর মতো